ঠিক আছে, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকে আমাদের আলোচনার বিষয় সেই বিখ্যাত নাইজেরিয়ান প্রিন্স স্ক্যাম। আপনারা হয়তো ভাবছেন, আরে এটা তো পুরনো স্ক্যাম, কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই ডিজিটাল প্রতারণার নেপথ্যে এমন কিছু চমকপ্রদ মনস্তাত্ত্বিক কৌশল লুকিয়ে আছে, যা জানলে এই স্ক্যাম সম্পর্কে আমাদের সাধারণ ধারণা পুরোপুরি বদলে যাবে। প্রথমে এই সংখ্যাটার দিকে একটু নজর দেন। $4 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2009 সালের একটা গবেষণায় দেখা গেছে শুধুমাত্র আমেরিকাতেই এই নাইজেরিয়ান ইমেলের ফাঁদে পড়ে মানুষ প্রতি বছর প্রায় $4 বিলিয়ন খুইয়েছে। অঙ্কটা কিন্তু মোটেও ছোট নয়, বলতে গেলে এটা আস্ত একটা অর্থনীতি। আমরা তো সাধারণতভাবে এখনকার মানুষ অনেক বেশি সচেতন, এমন ইমেল দেখলেই ডিলিট করে দেয়। কিন্তু এই বিশাল পরিসংখ্যান আমাদের সামনে একটা বড় সড় ধাক্কা দেয়। যাকে আমরা এত বোকা বোকা মনে করছি, সে প্রতি বছর এত টাকা হাতিয়ে নিচ্ছে কিভাবে? আর এখানেই আমাদের মূল খটকাটা লাগে। কিভাবে একটা স্ক্যাম, যার মধ্যে এত এত স্পষ্ট ভুলভ্রান্তি থাকে, যেটা দেখলেই বোঝা যায় যে ডাহা প্রতারণা, সেটা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। এটা একটা বিশাল প্যারাডক্স। স্বাভাবিকভাবেই তো মনে হওয়ার কথা যে এই ইমেলগুলো খুব সহজে ভুয়া বলে চিনে ফেলা যায়। তাহলে কারাই ফাঁদে পা দিচ্ছে? আর এই প্রতারকরা আরও একটু স্মার্টলি, আরও নিখুঁতভাবে ইমেলগুলো কেন লেখে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা বুঝতে পারব যে আসলে আমরা যা দেখছি তার চেয়ে অনেক গভীর একটা গেম এখানে খেলা হচ্ছে। চলুন বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য টাইমলাইন ধরে একটু পেছনের দিকে যাই। এই স্ক্যাম কিন্তু ইন্টারনেটের যুগে হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো আধুনিক বুদ্ধি নয়, এর শেকড় অনেক অনেক গভীরে। সেই 1800 শতকে স্পেনে এর প্রথম উৎপত্তি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে 1980-র দশকে নাইজেরিয়ার তেল খাতের পতনের সময় এটা একটা নতুন রূপ পায়, আর চূড়ান্তভাবে 2009 সালের দিকে ডিজিটাল দুনিয়ায় এসে এটা সেই $4 বিলিয়ন অবিশ্বাস্য চূড়ায় পৌঁছায়। অর্থাৎ যুগের পর যুগ ধরে প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে এই প্রতারণার কৌশলও কিভাবে নিজেকে আপডেট করেছে তা সত্যি অবাক করার মতো। ইতিহাসের পাতা একটু উল্টালে আমরা এর আসল লুপটা দেখতে পাই, যাকে তখন বলা হতো দ্য স্প্যানিশ প্রিজনার স্ক্যাম। প্রায় 200 বছর আগে স্পেনে এই কৌশলটা শুরু হয়েছিল। তখন তো আর ইমেল ছিল না, ছিল চিঠিপত্রের যুগ। মানুষজন হঠাৎ করেই কিছু চিঠি পেত। চিঠিগুলো আসত এমন সব ব্যক্তিদের কাছ থেকে যারা দাবি করত যে তারা জেলে বন্দী। চিঠিতে লেখা থাকত, আমি জেলে আছি, কিন্তু আমার কাছে প্রচুর টাকা লুকানো আছে। আমাকে যদি সাহায্য করো তাহলে তুমি সেই টাকার একটা বড় অংশ পাবে। চিঠিতে আরও বলা হতো, পুলিশ নজর রাখছে, তাই বেশি কিছু বলতে পারছি না। একটু ভেবে দেখুন, সেই 200 বছর আগেও মানুষের লোভ আর সাহায্য করার মানসিকতাকে ঠিক কিভাবে কাজে লাগানো হয়েছিল। এখন পাশাপাশি রেখে যদি একটু তুলনা করি, তাহলে মজার একটা বিষয় চোখে পড়বে। মাধ্যমটা হয়তো কাগজের চিঠি থেকে ডিজিটাল ইমেলে বদলে গেছে, কিন্তু প্রতারণার মূল গল্প বা স্ক্রিপ্ট গত 2 শতাব্দী ধরে একদম একই রয়ে গেছে। সেই একই সাহায্যের আবেদন, বিপুল সম্পদের প্রলোভন, আর সেই একই পার্সেন্টেজ বা ভাগাভাগির প্রস্তাব। মাধ্যম বদলেছে ঠিকই, কিন্তু মানুষের মনস্তত্ত্বকে ধোঁকা দেওয়ার মূল কাঠামোটা একেবারে হুবহু রয়ে গেছে। কিন্তু স্পেনের একটা পুরনো চিঠি থেকে নাইজেরিয়ার ইমেলে এটা পরিণত হলো কিভাবে? 1980-র দশকের দিকে নাইজেরিয়ার অর্থনীতিতে বিশাল বড় একটা ধাক্কা আসে। তেলের দাম পড়ে যাওয়ায় পুরো দেশের অর্থনীতিতে ধস নামে। এর ফলে নাইজেরিয়ার তরুণদের মধ্যে বেকারত্ব হু হু করে বেড়ে যায়। আর ঠিক তখনই কর্মহীন এই তরুণদের একটা অংশ ভিন্ন এক পথ বেছে নেয়। তারা ইতিহাস ঘেঁটে স্পেনের সেই পুরনো স্ক্যামটিকে রীতিমতো স্টাডি করে। তারা বুঝতে পারে যে এই কৌশলটা মানুষের মনের একটা নির্দিষ্ট দুর্বল জায়গায় দারুণভাবে আঘাত করতে পারে। এরপর তারা এই পুরনো কৌশলটাকেই ইমেলের মাধ্যমে আমেরিকানদের টার্গেট করে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে শুরু করে। বলতে গেলে এটা ছিল পুরনো একটা প্রতারণার একদম নিখুঁত ডিজিটাল ট্রান্সফরমেশন। আর এভাবেই জন্ম নিল সেই বিখ্যাত ইমেল, যার লেখাগুলো আমরা কম বেশি সবাই কোনো না কোনো দিন স্প্যাম ফোল্ডারে দেখেছি। আমি একজন নাইজেরিয়ান প্রিন্স, আমার কাছে প্রচুর টাকা আছে, কোনো কারণে আমি টাকাটা এখন তুলতে পারছি না। আপনি যদি সাহায্য করেন তাহলে আপনি একটা পার্সেন্টেজ পাবেন, আমি একটা পাবো। কথাগুলোর সাথে সেই 200 বছর আগের স্প্যানিশ কৈদির চিঠির কি অদ্ভুত মেল, তাই না? সেই 80-র দশকে শুরু হওয়া ডিজিটাল সংস্করণটি আসলে পুরনো প্রতারণার গল্পটাকেই নতুন মোড়কে মানুষের ইনবক্সে পৌঁছে দিয়েছিল মাত্র। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ইমেলগুলোতে এত এত বানান আর গ্রামারের ভুল থাকে কেন?
যারা কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে তারা কি ভালো ইংরেজি জানা কাউকে হায়ার করতে পারে না, নাকি একটা সাধারণ স্পেল চেকারও ব্যবহার করতে পারে না তারা? ভুলগুলো এতটাই স্পষ্ট যে প্রথম দেখাতেই যে কেউ বুঝে ফেলবে কোনো রাজপুত্রের লেখা ইমেল অন্তত এমন হতে পারে না। এই প্রশ্নটাই আমাদের এই স্ক্যামের সবচেয়ে অবিশ্বাস্য এবং সাইকোলজিক্যাল দিকটার দিকে নিয়ে যায়। শুনলে অবাক হবেন, সাধারণ মানুষজন মনে করে যে এই ভুলগুলো বোধহয় স্ক্যামারদের অযোগ্যতা বা শিক্ষার অভাবের কারণে হয়ে থাকে। অনেকেই ভাবেন এগুলো অনিচ্ছাকৃত ভুল, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই ভুলগুলো অত্যন্ত ক্যালকুলেটেড এবং পরিকল্পিত। প্রতিটি বানান ভুল, প্রতিটি অদ্ভুত বাক্য গঠন একদম ইচ্ছে করেই ইমেইলে জুড়ে দেওয়া হয়। এটা তাদের কোনো ভুল নয়, বরং এটাই তাদের কৌশলের সবচেয়ে ধারালো অস্ত্র। এখন আপনি ভাবতে পারেন, কেউ কেন নিজের পাঠানো মেসেজে ইচ্ছে করে ভুল রাখবে? এর উত্তর লুকিয়ে আছে দি ইন্টেনশনাল ফিল্টার বা ইচ্ছাকৃত ছাঁকুনি নামের একটা দারুণ পদ্ধতির মধ্যে। স্ক্যামারদের মূল লক্ষ্য হলো এমন মানুষদের খুঁজে বের করা যারা খুব সহজে সবকিছু বিশ্বাস করে নেয়। স্মার্ট, যুক্তিবাদী আর সন্দেহপ্রবণ মানুষরা স্ক্যামারদের জন্য চরম বিরক্তির কারণ একজন বুদ্ধিমান মানুষ হয়তো কৌতূহলবশত রিপ্লাই দেবে, অনেকক্ষণ কথাও বলবে, কিন্তু ঠিক টাকা পাঠানোর আগ মুহূর্তে গিয়ে সব বুঝে সরে পড়বে। স্ক্যামারদের জন্য এর চেয়ে বড় সময়ের অপচয় আর কি হতে পারে? তাই তারা এমন একটা অটোমেটিক সিস্টেম তৈরি করতে চায় যা বুদ্ধিমান মানুষদের শুরুতেই ছেটে ফেলবে, আর এই বানান এবং গ্রামারের ভুলগুলো ঠিক সেই ছাঁকুনির কাজটাই করে। পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে চলুন ধাপে ধাপে দেখি। প্রথম ধাপে তারা লাখ লাখ মানুষকে উদ্দেশ্যমূলকভাবে ওই ভুল বানান আর ব্যাকরণ সহ ইমেল পাঠায়। দ্বিতীয় ধাপে স্মার্ট মানুষরা এই ইমেলগুলো দেখা মাত্রই এর ভুলগুলো ধরে ফেলে, বিরক্ত হয় আর ইগনোর বা ডিলিট করে দেয়। মজার ব্যাপার হলো, স্ক্যামাররা ঠিক এটাই চায়। তৃতীয় ধাপে গিয়ে শুধুমাত্র সেই অতি সরল মানুষগুলোই রিপ্লাই দেয়, যারা এতগুলো স্পষ্ট ভুল থাকার পরও প্রলোভনের ফাঁদে পড়ে যায়। এর ফলে চতুর্থ ধাপে এসে স্ক্যামারদের হাতে এমন একটা ফিল্টার করার লিস্ট চলে আসে যাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তখন তারা নিশ্চিন্তে শুধুমাত্র এই টার্গেটগুলোর পেছনেই নিজেদের মূল্যবান সময় আর শ্রম ব্যয় করে। পুরো বিষয়টা একটু ভেদে দেখলে একটা অসাধারণ সত্য বেরিয়ে আসে। এই স্ক্যামটা এত সফল হওয়ার কারণ এটা নয় যে স্ক্যামাররা খুব বোকা বা তারা ইংরেজি জানে না, বরং আসল কারণ হল তারা আমাদের সাইকোলজি খুব ভালোভাবে পড়তে পেরেছে। সবচেয়ে পুরনো এই কৌশলগুলো আজও দিব্যি টিকে আছে, কারণ তারা আমাদের নিজেদের বুদ্ধিমত্তা এবং সন্দেহ প্রবণতাকেই আমাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। স্ক্যামাররা আমাদের দিয়ে আমাদেরকেই ফিল্টার করিয়ে নিচ্ছে। বুদ্ধিমান মানুষরা নিজেদের স্মার্ট ভেবে স্ক্যাম থেকে দূরে সরে গিয়ে স্ক্যামারদেরই কাজ আসলে সহজ করে দিচ্ছে, যাতে তারা তাদের আসল শিকারের ওপর পুরোপুরি ফোকাস করতে পারে। সবশেষে একটা বিষয় আমাদের সবাইকে ভেবে দেখতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে দেখা ডিজিটাল দুনিয়ার নানা বিরক্তি বা আপাতদৃষ্টিতে বোকা মনে হওয়া কৌশলগুলোর পেছনে লুকিয়ে থাকা এই পরিকল্পিত মনস্তত্ত্বকে আমরা কি অবমূল্যায়ন করছি? যা কিছু আমাদের কাছে স্রেফ ভুল বা অদক্ষতা বলে মনে হয়, তার পেছনে হয়তো এমন কোনো গভীর হিসাব নিকাশ কাজ করছে যা আমরা খালি চোখে ধরতেই পারছি না। নাইজেরিয়ান প্রিন্স স্ক্যাম আমাদের অন্তত এই শিক্ষাটাই দেয় যে ডিজিটাল দুনিয়ায় কোনো কিছুই হয়তো ততটা সরল নয় যতটা আমরা ভাবি। আপাতদৃষ্টিতে যা একটা বোকামি, তা হয়তো অত্যন্ত নিখুঁতভাবে পাতা একটা ফাঁদ। এই চিন্তার খোরাকটি রেখে আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।